আচ্ছা, এটা ইজিয়েস্ট একটা ক্লাস, সমস্যা নেই। Recording in progress. আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে, অন্তত তাও কিছুটা তো রেকর্ড হবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম চারটা ইয়ে নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্স এর লাভ ফর নেচার, এরপরে আমরা আলোচনা করলাম এসকেপিজম, এরপরে ইমাজিনেশন, আরেকটা হচ্ছে লাভ ফর বিউটি। তো আমরা আগেরটুকু মিস করলাম কারণ এই যে রেকর্ডিং অপশনটা চালু করতে আর কি, ক্যামতাশিয়া চালু করতে একটু দেরি করে ফেলেছি। ওকে, এবার দেখো মিলানকলি। মিলানকলির কথা যেটা বলছিলাম, যে দুঃখের যে বিষয়টা, সেটা হচ্ছে রোমান্টিক কবিদের একটা বৈশিষ্ট্য। তোমরা জানোই যে জন কিটসের একটা ওড অন এ মিলানকলি নামে একটা কবিতাই রয়েছে তোমাদের সিলেবাসে। তো এখানে বলছে যে মিলানকলি অকুপাইজ এ প্রমিনেন্ট প্লেস ইন রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক পোয়েট্রির একটা গুরুত্বপূর্ণ প্লেস ধরে রেখেছে এই মিলানকলি। মিলানকলি ইজ এ মেজর সোর্স অফ ইন্সপিরেশন ফর দ্য রোমান্টিক পোয়েটস। রোমান্টিক পোয়েটদের রোমান্টিক কবিতা লেখার একটা ইন্সপিরেশন হচ্ছে, মেজর সোর্স অফ ইন্সপিরেশন হচ্ছে এই মিলানকলি। ডিউ টু দ্য এক্সট্রিম মিলানকলি অল দ্য রোমান্টিক পোয়েটস হ্যাভ a tendency to compose subjectively poetry, subjective poetry আর কি। বলছে এই এক্সট্রিম মিলানকলির কারণেই সমস্ত রোমান্টিক পোয়েটরা কি করে, তাদের একটা টেন্ডেন্সি আছে যে তারা এই পোয়েট্রির ভেতরে নিজেদের সাবজেক্টিভিটিটা নিয়ে চলে আসে। ব্যাপারটা এটা যে তোমরা আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড কবিতাটা যদি পড়ো, তাহলে আমরা দেখতে পাবো যে ওই কবিতাটা হচ্ছেই যখন কবি প্যান্সিভ মুডে আছেন, ভাল লাগছে না, সে অবস্থায় তার চেয়ারের উপরে বসে থেকে তিনি ওইটাকে স্মরণ করছেন, অতীতের ড্যাফোডিল নিয়ে তার যে একটা স্মৃতি সেটা। তাহলে তিনি যদি প্যান্সিভ মুডে না থাকতেন তাহলে ওই কবিতাটা তিনি লিখতেন না। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে প্যান্সিভ মুডে ছিলেন বলে কবিতা লিখেছেন, মানে ইন্সপিরেশন, প্যান্সিভ মুড বা দুঃখ বা মিলানকলি, এটা হচ্ছে রোমান্টিক রাইটারদের কবিতা লেখার একটা ইন্সপিরেশন। এরপরে রয়েছে মেডিভালিজম। মেডিভালিজম ইজ লাইকওয়াইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিক পোয়েট্রি। বলছে এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রোমান্টিক পোয়েট্রির। মেডিভালিজম মিনস ওয়ান্স লাভ ফর দ্য মিডল এজ, এবং এটার মানে হচ্ছে যে যে কারো ভালোবাসা, বিশেষ করে মিডল এজ বা মধ্যযুগের প্রতি যে ভালোবাসা, সেটা হচ্ছে এই মেডিভালিজমের হচ্ছে মানে। রোমান্টিক পোয়েট্রি ইজ replete with elements of medievalism, a great ideal। আচ্ছা, এ গ্রেট ডিল। বলছে যে রোমান্টিক পোয়েট্রিগুলো মূলত রিপ্লেট হয়ে আছে, মানে পরিপূর্ণ হয়ে আছে, বিশেষ করে মিডাইভাল যে এজ, সেই এজের বৈশিষ্ট্যগুলির মাধ্যমে। এখানে জন কিটস, এস.টি. কোলরিজ, এরা হচ্ছে দুইটা লিডিং রোমান্টিক পোয়েটস, যারা তাদের রাইটিংয়ের ভেতরে এক্সিবিট করেছেন বা প্রদর্শন করেছেন অ্যাম্পল অ্যামাউন্ট, প্রচুর পরিমাণে মেডিভ্যালিজমের যে বৈশিষ্ট্য সেইগুলোকে। ওই যে আমাদের ওড অন এ গ্রেসিয়ান আর্নের যে ওড, মানে যে গ্রেসিয়ান আর্ন যেটার কথা বলা হচ্ছে, এটা একটা মধ্যযুগীয় এলিমেন্টের কথা বলা হচ্ছে। তো এটা হচ্ছে মধ্যযুগের এলিমেন্ট থেকে এটা নিয়েছে। তারপরে আমরা যদি ইয়েটাতে খেয়াল করি, কুবলা খানের ভেতরে, ওখানে আমরা দেখতে পাবো যে আবিসিনিয়ান গার্লের কথা বলা হচ্ছে, যেগুলো মূলত মধ্যযুগীয় বিভিন্ন কল্পকাহিনী থেকে আর কি নেয়া। তো এইগুলাই হচ্ছে মূলত মধ্যযুগীয় এলিমেন্টের প্রতি যে মানে লাভ বা ভালোবাসা সেটা। এরপর রয়েছে হেলেনিজম। হেলেনিজম ইমপ্লাইজ লাভ, কমিটমেন্ট অ্যান্ড আনমিস্টেকেবল ফ্যাসিনেশন ইন দ্য অ্যান্টিক সোসাইটি, ভ্যালুস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস অফ গ্রিক। বলছে হেলেনিজম মানে হচ্ছে প্রাচীন গ্রিকের যে ব্যক্তি, তাদের যে সামাজিক মূল্যবোধ, তাদের সামাজিক যে বিভিন্ন প্রাচীনত্ব, হ্যাঁ, অ্যান্টিক যে এলিমেন্টগুলি রয়েছে সেগুলোর প্রতি একটা স্পেশাল লাভ, একটা কমিটমেন্ট, একটা হচ্ছে আনমিস্টেকেবল একটা ফ্যাসিনেশন। হ্যাঁ, এখানে মিস্টেকেবল হবে না, আনস্পিকেবল। হ্যাঁ, এখানে মনে হয় এটা ভুল আছে, আনস্পিকেবল মানে অবর্ণনীয় একটা ফ্যাসিনেশন। মানে এক কথায় গ্রিক আর্ট অ্যান্ড লিটারেচারের প্রতি যে একটা আকর্ষণ, সেটাকে বলা হয় হচ্ছে হেলেনিজম। আচ্ছা, রোমান্টিক পোয়েটস লাভড হেলেনিজম এ গ্রেট ডিল ইন দিয়ার পোয়েট্রি। রোমান্টিক পোয়েটরা তাদের পোয়েট্রিতে হেলেনিজমের
আলোচনাটা তারা করেছেন বা হেলেনিজম নিয়ে তারা ডিল করেছেন। দে লাভ টু এক্সপ্লোর দ্য এনসিয়েন্ট কালচার অফ গ্রিক ইন দেয়ার পোয়েট্রি। তারা তাদের রাইটিংয়ের ভেতরে এনসিয়েন্ট কালচার, বিশেষ গ্রিকদের যে কালচার সেটাকে তারা আলোচনা করেছেন। যেমন আমরা যদি এটা বুঝি যে ওই যে ওড অন এ গ্রেসিয়ান আর্নের ভেতরে গ্রীসের একটা আর্ন বা পাত্রের প্রতি আমাদের কবির ভালোবাসা ফুটে উঠেছে। তারপরে আমরা যদি বলি সেটা হচ্ছে যে ওই যে চ্যাপম্যানস হোমার যে কবিতাটা আছে, ওইখানে হোমারের যে রাইটিং, সেই রাইটিংয়ের প্রতি কবির ভালোবাসা জন কিটস তিনি প্রকাশ করছেন। সো এইটার মাধ্যমে মূলত। আর আরেকটা জিনিস, হেলেনিজমের সবচেয়ে বড় যে পোয়েট সেটা হচ্ছে জন কিটস। জন কিটসই মূলত হেলেনিস্টিক পোয়েট আর কি। এরপরে দেখো আরো যেটা রয়েছে সুপারন্যাচারালিজম। সুপারন্যাচারালিজমের মেইন কথা হচ্ছে যে সমস্ত জিনিসের বডি নেই, অশরীরী আত্মা, হ্যাঁ, অশরীরী বিভিন্ন যে ঘটনা নিয়ে মানে যেগুলো ইয়ে করা হয় সেগুলো হচ্ছে সুপারন্যাচারাল। যেমন তোমাদের রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনারের ভেতরে আমরা অনেক সুপারন্যাচারাল ক্যারেক্টার খুঁজে পাই, ভৌতিক যে কর্মকাণ্ডগুলি। তো এখানে বলছে দেখো যে ইটস অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক পোয়েটদের বা পোয়েট্রির এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মোস্ট অফ দ্য রোমান্টিক পোয়েটস ইউজ সুপারন্যাচারাল এলিমেন্টস ইন দেয়ার পোয়েট্রি। ম্যাক্সিমাম কবিরাই তারা এই রাইটিংয়ের ভেতরে সুপারন্যাচারাল এলিমেন্টটা ইউজ করেছেন। সুপারন্যাচারালিজম ইজ আ ইউনিক ট্রেইট অফ রোমান্টিক পোয়েট্রি। এটা রোমান্টিক পোয়েটদের একটা বিশেষ বৈশিষ্ট্য। সব জায়গায় সবাই কিন্তু এটা ইউজ করেনি, কিন্তু রোমান্টিক পোয়েটরা ইউজ করেছেন। They use supernaturalism not just for the creation of horror and awe, rather they used it for the pleasure of the reader. বলছে তারা যে শুধুমাত্র হরর এবং ভয়ের যে সিচুয়েশন ক্রিয়েট করার জন্য সুপারন্যাচারাল এলিমেন্ট ইউজ করেছে তা না, বরং এটার মাধ্যমে তারা রিডারদেরকে এন্টারটেইন করা বা প্লেজার দেওয়ারও চেষ্টা করেছেন। স্যামুয়েল টেইলর কোলরিডস ইজ দ্য লিডিং রোমান্টিক পোয়েট ইন দিস রিগার্ড। এই দিক দিয়ে স্যামুয়েল টেইলর কোলরিডস বা এস টি কোলরিডস হচ্ছে লিডিং পোয়েট। তোমরা তার রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনারের ভেতরেও পাবা, আবার কুবলা খানের ভেতরে রোমান্টিক এলিমেন্ট, এই সুপারন্যাচারাল এলিমেন্ট রয়েছে। যেমন যে বলছে না ডিপ ফ্যাদম, মানে অনেক গভীর একটা জায়গা, বা এই যে কুবলা খানের যে ডোমটা যেখানে নির্মাণ করার কথা বলা হয়েছে সেই জায়গাটার একটা হরর বর্ণনা রয়েছে। তো এটা আমরা কোন যেন প্রশ্নে আলোচনা করেছি, গ্রামার প্রশ্নতে, তো তোমরা ওখানেও দেখে নিতে পারবা। এরপরে রয়েছে সাবজেক্টিভিটি। রোমান্টিক পোয়েট্রি ইজ পোয়েট্রি অফ দ্য মিজারিস, ডিসপেয়ার অ্যান্ড পার্সোনাল স্টোরিজ অফ দ্য পোয়েটস। বলছে রোমান্টিক পোয়েট্রিগুলো অনেকটাই পার্সোনাল পোয়েট্রি হয়, এখানে মিজারিস থাকে, ডিসপেয়ার থাকে। যেমন এটা তোমরা রোমান্টিক পোয়েট্রির যে গুরু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাগুলি, বিশেষ করে টিন্টার ন্যাবে, এখানে তোমরা দেখতে পাবা যে টিন্টার ন্যাবেতে যাওয়ার পরে তিনি তার কষ্টের কথা বা অনেক ইয়ের কথা, বিশেষ করে ছোটবেলার স্মৃতিগুলো রোমন্থন করছেন, এরকম অনেক কিছু করছেন। তারপরে আমরা যেমন মিলানকলি কবিতার ভেতরে মিলানকলির ব্যাপারে পাই, গ্রেসিয়ান আর্নের ভেতরে অতীতের জিনিসের প্রতি ভালোবাসার বিষয়টা পাই। এই সব মিলিয়ে বা পার্সোনাল যে স্টোরি এগুলো রয়েছে, সব মিলিয়ে তারা মূলত সাবজেক্টিভিটি এখানে নিয়ে আসছেন। ইটস আ পোয়েট্রি অফ সেন্টিমেন্ট, ইমোশনস অ্যান্ড ইমাজিনেশন। এটা হচ্ছে সেন্টিমেন্টের কবিতা, তারপরে ইমোশনের কবিতা এবং ইমাজিনেশনের কবিতা, এবং এগুলো সবগুলো হচ্ছে অফ দ্য পোয়েট, রোমান্টিক পোয়েটদের আর কি। রোমান্টিক পোয়েট্রি ইজ এগেইনস্ট দ্য অবজেক্টিভিটি অফ নিও ক্লাসিক্যাল পোয়েট্রি। রোমান্টিক পোয়েট্রিগুলো মূলত নিও ক্লাসিক্যাল পোয়েট্রির যে অবজেক্টিভিটি সেটার এগেইনস্টে। অর্থাৎ নিও ক্লাসিক্যাল পোয়েট যারা ছিল তারা মূলত চিন্তা করতো যে কবিতার ভেতরে আবার কবি কেন নিজের কথা বলবে, কবি সবসময় অন্যদের কথায় নিয়ে তারা কবিতা লিখবে। সো তাদেরকে অবজেক্টিভ থাকতে হবে, কবিতাগুলো অবজেক্টিভ হতে হবে, মানে অন্যের জিনিস নিয়ে লিখবে, তারা নিজের কথা ওখানে লিখতে পারবে না। বাট রোমান্টিক পোয়েটরা যখন আসলো তারা বললো যে না, আমরা কি করব, ওই হচ্ছে রোমান্টিক পোয়েট্রিতে আমরা আমাদের নিজেদের কথা বলবো। যেমন এই যে এইটা নিও ক্লাসিক্যাল এজের ঠিকই উল্টা হচ্ছে রোমান্টিসিজম। তারা তাদের লিরিক্যাল ব্যালাডস পাবলিশের মাধ্যমে কোলরিডস এবং আমাদের যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তারা বলছে যে না, আমরা আমাদের নিজেদের কথাবার্তা নিয়ে আর কি কথা বলবো, আবেগ অনুভূতি নিয়ে। তো সাবজেক্টিভিটি একটু বোঝার চেষ্টা করি। সাবজেক্টিভিটি মানে কবি যখন তার নিজের কথা বলবে তখন সেটা সাবজেক্টিভিটি, আর যখন অন্যের কথা বলবে, অন্য জিনিসের ব্যাপারে বলবে, তখন সেটা অবজেক্টিভিটি।
এরপর রিভলিউশনারি স্পিরিট, রোমান্টিক পোয়েটস আর রিভলিউশনারি ইন স্পিরিট, স্পিরিটের দিক দিয়ে মনের দিক থেকে রোমান্টিক পোয়েটরা ছিল অনেক রিভলিউশনারি, মানে বিদ্রোহী টাইপের। দে ওয়ান্ট এ নিউ অর্ডার অ্যান্ড উইশ ফর থিংস দ্যাট ক্যানট বি অ্যাচিভড, তারা নতুন অর্ডার চাচ্ছিল সমাজে এবং একই সঙ্গে ওই সমস্ত জিনিস চাচ্ছিল যেগুলো আসলে ক্যান নেভার বি অ্যাচিভড, কখনোই অ্যাচিভ করা সম্ভব না, এরকম জিনিসও তারা ইচ্ছা করছিল, ইচ্ছা পোষণ করছিল। ফর এক্সাম্পল, শেলি ইজ রিভলিউশনারি অ্যান্ড ডেমোক্রেটিক ইন হিজ পোয়েট্রি। উদাহরণস্বরূপ এখানে বলছে যে পার্সিবিসি শেলি হচ্ছে অনেকটা বিদ্রোহী কবি এবং অনেক ডেমোক্রেটিক রয়েছে, সে হচ্ছে তার কবিতার মধ্যে ফুটে উঠেছে ডেমোক্রেটিক অ্যাটিটিউড। এরপরে এসে ইউজ অফ সিম্পল ল্যাঙ্গুয়েজ, সিম্পল ল্যাঙ্গুয়েজ বা ডিকশন, সিম্পল ডিকশন একই জিনিস। তো রোমান্টিক পোয়েটস ইউজ ল্যাঙ্গুয়েজ অফ কমন পিপল ইন দেয়ার পোয়েট্রি, রোমান্টিক পোয়েটরা তাদের রাইটিংয়ের ভেতরে কমন পিপল বা সাধারণ মানুষের ভাষাগুলো ইউজ করে থাকে। দে ট্রাই টু ইউজ আনরাইমড iambic pentameter and blank verse in their poetry, তারা মূলত কি করতো, তাদের পোয়েট্রির ভেতরে আনরাইমড iambic pentameter ইউজ করেছে এবং ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করার চেষ্টা করেছে, হুইচ ইজ ক্লোজ টু ন্যাচারাল স্পিচ, এবং যেটা অনেকটা ন্যাচারাল স্পিচের সাথে মিলে যায়। আবিদ তোমাকে দেখা যাচ্ছে। ওকে, তো এক কথায় যে তারা সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতো তাদের রাইটিং এর ক্ষেত্রে, কারণ তাদের কথাই হচ্ছে যে আমরা সিম্পল টপিক নিয়ে লিখবো এবং সিম্পল টপিক নিয়ে তোর বোম্বাস্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। তো এখানে সিম্পল টপিকের জন্য সিম্পল ল্যাঙ্গুয়েজ বা ডিকশন ইউজ করতো। তো এই হচ্ছে আমাদের রোমান্টিক এজের ফিচার। আমি যদি ওই শুরুর একটু, এখানে কনক্লুশন একই কথা, যে রোমান্টিক পোয়েটদের এই এই আলোচনাগুলো এখানে যে তারা এটা ইউজ করেছেন, রোমান্টিক বৈশিষ্ট্যগুলি সেগুলোর ব্যাপারে আর কি বলা আছে। আমরা যদি এই শুরুর এইখানে যাই আরেকবার, সেটা হচ্ছে যে এখানে ইন্ট্রোডাকশন রয়েছে, ইন্ট্রোডাকশনে আমরা এই ইন্ট্রোডাকশন পয়েন্টটা দিব না, বাকি প্রশ্নগুলো আমরা পয়েন্ট দিয়ে দিয়ে লেখার চেষ্টা করব। পয়েন্ট দিয়ে লিখলে টিচারদের খাতা দেখতে সুবিধা হয় এবং তারা তোমাকে মার্কস বেশি দেবে। আবার এই যে আরেকটা জিনিস, যে ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজম, এইটুকু দিয়ে যে আমি এর নিচে একটুকু লিখিনি, সরাসরি আরেকটা পয়েন্টে চলে গেছি, এটা আমরা করব না। এটার পর আমরা দুইটা লাইন লিখবো যে প্রত্যেকটা এজেরই অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে, রোমান্টিক এজেরও সেরকম অনেক বৈশিষ্ট্য আছে, তো এই বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো। এইটুকু লিখে দিয়ে তারপরে লাভ ফর নেচার এরকম করে আরেকটা পয়েন্ট দেবো। পরপর এখানে একটা ব্ল্যাঙ্ক এরকম থাকলে এটা আসলে ঠিক না। তো আমরা এটা রেকর্ড করতে শুরু থেকে ভুলে গিয়েছি, তো যারা যতটুকু পাচ্ছ এর সাথে এগুলো একটু পড়ে নিবে। আমি যেগুলো ওই লাস্টের দিকে যেভাবে দেখালাম ওইগুলো জাস্ট ওইভাবে এগুলো এইভাবে পড়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। কোনো সিরিয়াস তেমন যে কথা বলেছি তা না, তবে এই যে একদম মানে আমরা আসলে সিরিয়াস কথাটা বলে ফেলেছি, যেমন ছুটির ব্যাপারটা। তোমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে রেকর্ডিং এর সাথে বলছি আর কি, এর আগে যেহেতু বলতে ভুলে গিয়েছিলাম। তোমাদের শেষ আজকের ক্লাসটা হচ্ছে ঈদের আগের শেষ ক্লাস। তোমাদের নেক্সট ক্লাসটা হবে 8 তারিখের, আমি টাইমটা জানিয়ে দেবো, মানে টাইমটা আগিয়ে নিয়ে আসবো অবশ্যই, হয়তো 9টা থেকে, হয়তো 8:30 থেকে এরকমটা করব, তবে এটা আমি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেব। সেটা হচ্ছে, এটা এপ্রিল মাস, তো মে মাসের 8 তারিখ সানডেতে। আর এরপরের এই যে এক সপ্তাহ বা 15 দিনের কাছাকাছি ক্লাসটা অফ যাচ্ছে, এটা আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব আর কি। ওকে, আচ্ছা এই গেল আমাদের একটা আলোচনা, আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম। কই গেল, আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা এইটা নিয়ে একটু দেখি, এটা আমি একটু ভাষা আলোচনা করবো, কারণ ইজি ল্যাঙ্গুয়েজ আছে, তোমরা নিজেরাও এটা পড়ে নিতে পারবা। আমি একটু জাস্ট ধরিয়ে দেই আসলে আলোচনাটা। দেখো এখানে, এটা আমি তোমাদের গ্রুপে অলরেডি শেয়ার দিয়েছি। দেখো এখানে বলছে যে এক্সামিন দ্য ইনফ্লুয়েন্স অফ ফ্রেঞ্চ রেভলিউশন ইন রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক পোয়েট্রির ক্ষেত্রে ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাব কতটুকু। তোমরা জানো ইংল্যান্ড, স্পেন, তারপরে হচ্ছে ফ্রান্স, এগুলো সব পাশাপাশি। তো আগেকার যুগে যেটা হতো যে এক দেশে আন্দোলন বেঁধে গেলে সারা ওই
অঞ্চল জুড়েই আর কি আন্দোলনগুলো চলতে থাকতো। তো কারণ এত স্ট্রং বর্ডার তো তখন এরকম ভাবে ছিল না। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এই আন্দোলনগুলো যেহেতু লিটারেচারের আন্দোলন, তো এইগুলো হচ্ছে অনেক হতো আর কি, স্প্রেড করতো। আবার ফ্রেঞ্চ রেভলিউশন যেটা, সেটা হচ্ছে পলিটিক্যাল একটা রেভলিউশন ছিল, যার জন্য এটা আরো বেশি মাত্রায় আর কি ছড়িয়েছিল সেই সময়টাতে। তো এটা একটা জিনিস, আমি এটা জাস্ট বুঝিয়ে দেই, তোমরা বাকিটা এমনি নিজেরাই পারবা, ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে। যেমন দেখো, এই প্রশ্নটা আমাদেরকে একটু অন্যভাবে দুই তিন ভাবে লেখা যেতে পারে। যেমন একটা, যে রোমান্টিক এজের উপরে বা রোমান্টিক পোয়েট্রির উপরে, একই জিনিস কিন্তু, হ্যাঁ, এটা আসে রোমান্টিক পোয়েট্রিও আসতে পারে বা রোমান্টিক এজ হিসেবেও আসতে পারে, একই প্রশ্নের অ্যান্সার লিখবা। এখন এটা লিখতে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন দিলাম, দিয়ে আমরা এখানে কি বলতে চাচ্ছি এই জায়গাটাতে। একটা হচ্ছে রোমান্টিক এজের ওপরে বা রোমান্টিক পোয়েট্রির উপরে ফ্রেঞ্চ রেভলিউশনের বা ফরাসি বিপ্লবের কোন কোন এলিমেন্ট সরাসরি আসছে সেগুলো আলোচনা করতে পারি, সেগুলোকে পয়েন্ট করে। যেমন এই যে এখানে আমরা এই পয়েন্টটা করতে পারি যে এ ওয়েভ অফ ইনথুজিয়াজম সুইপিং ওভার দ্য মাইন্ড অ্যান্ড হার্ট, মানে একটা ইনথুজিয়াস্টিক যে ফিলিং, সেটা যে সারা ওই সময় মানুষের ভেতরে যে প্রিভেইল করছিল, এটা একটা আমরা হচ্ছে করতে পারি, পয়েন্ট করতে পারি। আবার রিভলিউশনারি ইনথুজিয়াস্টিক ফিলিং, এটাও আমরা করতে পারি, হ্যাঁ, আমরা এভাবে আলোচনা করতে পারি এগুলোকে পয়েন্ট করে। আবার একই সঙ্গে আলোচনা করতে পারি হচ্ছে এই পোয়েটদের উপরে বেস করে করে, যেমন আমি এটা এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে পোয়েটদের উপরে বেস করে আলোচনা। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে হচ্ছে কে কিভাবে এফেক্টেড হয়েছিল। তো রোমান্টিক পোয়েটরা এফেক্টেড হওয়া মানেই রোমান্টিক পোয়েট্রি এফেক্টেড হওয়া, আর রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিক পোয়েট এরা এফেক্টেড হওয়া মানে রোমান্টিক এজ এফেক্টেড হওয়া। তার মানে একই জিনিস সব, শুধু খালি খেয়াল করবার যে এখানে কিসের কথা বলা হচ্ছে। যদি রোমান্টিক পোয়েট্রির কথা বলা হয়, রোমান্টিক পোয়েট্রির কে তোমাদের বারবার আলোচনা করতে হবে, নিয়ে আসতে হবে। যদি রোমান্টিক এজের কথা বলা হয়, তাহলে রোমান্টিক এজটাকে বারবার নিয়ে আসতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখো, আমি এইটুকু তো ইন্ট্রোডাকশন, আমি এইটুকু আর একটু বুঝিয়ে দেওয়ার বিষয় আছে। যেমন এখানে দেখো বলছে রোমান্টিক মুভমেন্ট অকার্ড ফর মেনি রিজনস, বিভিন্ন কারণে রোমান্টিক মুভমেন্টটা ঘটেছিল। ইট ওয়াজ বেসিকলি দ্য আউটকাম অফ এ সিরিজ অফ ইভেন্টস, এটা অনেকগুলো ইভেন্টের ফলাফল হিসেবে এটা ঘটেছিল। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইভেন্টস দ্যাট শেপড রোমান্টিক মুভমেন্ট ইজ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, 1789 থেকে 1799, 10 বছর ব্যাপী আর কি। তো বলছে যে অনেকগুলি যে কারণ ছিল যেটা রোমান্টিক এজকে শেপ দিয়েছিল, সেটার একটা হচ্ছে যে ফ্রেঞ্চ রেভলিউশন, এবং এটা 10 বছর ব্যাপী চলেছিল, 1789 থেকে 1799 সাল পর্যন্ত। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন হ্যাপেন্ড ইন 1789, বলছে ফ্রেঞ্চ রেভলিউশন এটা 1789 সালে ঘটেছিল। স্টিয়ার্ড দ্য হোল ইউরোপ ইন ইটস ডেপথ, এবং এটা কি করেছিল, সমস্ত ইউরোপের গভীরে আলোড়ন সৃষ্টি করেছিল। স্টিয়ার বলতে আলোড়ন সৃষ্টি করা আর কি। ইট লেফট এ পাওয়ারফুল ইমপ্রেশন অন রোমান্টিক পোয়েটস অফ ইংল্যান্ড, এতে ইংল্যান্ডের রোমান্টিক পোয়েটসদের উপরে একটা পাওয়ারফুল এফেক্ট করে আর কি, একটা ইমপ্রেশন ফেলে। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি অ্যান্ড বায়রন ওয়ার ডিপলি ইনফ্লুয়েন্সড, বলছে এই চারজন কবি ডিপলি ইনফ্লুয়েন্সড হয়েছিল। দ্য প্রিন্সিপাল অফ লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি uphold the revolutionists inspired them very much, বলছে যে এই যে রোমান্টিক মানে এই যে ফরাসি বিপ্লবের যে প্রধান কয়েকটা মানে স্লোগান ছিল, সেটা হচ্ছে সমতা, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধ। এই তিনটা জিনিসকে পাওয়ার উদ্দেশ্যেই মূলত ওই সময় ফ্রান্সে বিপ্লব করেছিল মানুষ। তো এই যে কয়েকটা বৈশিষ্ট্য, এগুলো আমাদের কবিদের উপরেও ব্যাপক আর কি প্রভাব বিস্তার করেছিল। এই কথাটাই আমি এখানে আবার এইভাবে বলছি, দেখো মানে এটাও লিখতে হবে, এটা লিখলে আমরা এই যে পোয়েটদের উপরে লিখছি এটা আমাদের ওকে হবে আর কি। এবং এখানে বলছি যে রোমান্টিক এজ ওয়াজ লেড বাই সাম আউটস্ট্যান্ডিং রোমান্টিক পোয়েটস, রোমান্টিক এজটা মূলত কিছু রোমান্টিক পোয়েটদের দ্বারা লিড হয়, এখানে কোনো নোভেলিস্ট বা ড্রামাটিস্ট এরা লিড করে না আর কি। দে গট অ্যাফেক্টেড বাই ফ্রেঞ্চ রেভলিউশন ফর মেনি সাইডস, বিভিন্ন দিক থেকে আমাদের এই রোমান্টিক পোয়েটরা ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে এফেক্টেড হয়।
Their writings got influenced and thus French Revolution kept its mark on the romantic revival. বলছে তাদের রাইটিং অর্থাৎ রোমান্টিক পোয়েটদের যে রাইটিং সেই রাইটিংটা ইনফ্লুয়েন্সড হয় এবং এভাবে ফ্রেঞ্চ রেভলিউশনটা মূলত এই রোমান্টিক রিভাইভালের ক্ষেত্রে রোমান্টিক যে মুভমেন্ট এখানে একটা মার্ক রেখে যায় বা এখানেও তারা একটা মানে হিট করে বা আঘাত করে সো if we discuss the influence of French Revolution on the romantic poets so আমরা যদি ডিসকাস করি এই ফ্রেঞ্চ রেভলিউশনের যে প্রভাব রোমান্টিক পোয়েটদের উপরে তাহলে এটা ইট উড বি ডিসক্রাইবড অন দ্য এন্টায়ার রোমান্টিক এজ অ্যান্ড পোয়েট্রি তাহলে এটাই হবে রোমান্টিক এজ অথবা পোয়েট্রির উপরে আলোচনা মানে পোয়েটদের বিষয় নিয়ে আলোচনা করলেই আমাদের ওই এজ এবং পোয়েট্রি নিয়ে আলোচনা করা হয়ে যাবে তো এরপরে এইটুকু বলার পরে এই যে আমরা এখানে বিভিন্ন পোয়েটদের উপরে আলোচনা করেছি এখানে দেখো আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে এরপরে আছে কোলরিডসের ব্যাপারে মানে তারা কিভাবে অ্যাফেক্টেড হয়েছে লাস্টে গিয়ে কনক্লুশন আছে কনক্লুশনটা লিখে নিতে হবে আর কি আচ্ছা আজকে যেহেতু শেষ ক্লাস যার জন্য আমার ভেতরে একটা কি বলে ফার্স্টনেস একটা কাজ করছে যে দ্রুত শেষ হয়ে যাক বা ক্লাসটা এরকম অনেকটা এবং এই জন্য আমি খুব দ্রুত বলে যাচ্ছি তো তোমরা যারা নতুন আছো তোমরা আমাদের আগের ক্লাসগুলো যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা ক্লাসগুলো কিভাবে নিয়ে থাকি ওই যে হয় না যে তোমার সপ্তাহের ছুটির মানে সপ্তাহের শেষ দিনটা আমরা যারা অফিসে কাজ করি সপ্তাহের শেষ দিনটা মানে উইকেন্ডের আগের দিনটা যেন কাজে মন বসে না বা অতটা ভালো কাজ করা হয় না অনেকটা এরকম হচ্ছে ওকে আমার বেটা তো মানে আমার ছেলে আর কি ও প্রতিদিন 3 বেলা করে আমারে মনে করা দিচ্ছে কবে যাব কি করব না করব হ্যাঁ আমার বাড়ি এখান থেকে 40 কিলোমিটার রাজশাহী শহর থেকে নাটোরে আমার বাড়ি আর কি নাটোরের এই দিকেই তো ওর একই কথা কখনো বলে যে ওই অটো রিকশায় যাব কখনো বলে ট্রেনে যাব কখনো বলে বাসে যাব মানে এরকম একটা ইয়ে চলছে আচ্ছা তো এখন দেখো আমরা যদি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে আলোচনা করি কিভাবে আর কি এটা কবিদের উপরে ইনফ্লুয়েন্স করেছে আমরা সেটা একটু আলোচনা করি দেখো বলছে হোয়েন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অকার্ড যখন ফ্রেঞ্চ রেভলিউশন সংঘটিত হয়েছিল ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ অনলি 19 ওয়ার্ডসওয়ার্থের বয়স ছিল তখন শুধুমাত্র 19 বছর হি ওয়াজ দ্য ফার্স্ট রোমান্টিক পোয়েট হু কেম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ রোমান্টিক অফ ফ্রেঞ্চ রেভলিউশন সেই সর্বপ্রথম রোমান্টিক পোয়েট ছিল যে কিনা ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাবের আন্ডারে এসেছিল হি ওয়াজ এ লাভার অফ ডেমোক্রেসি সে ছিল একজন ডেমোক্রেসি বা গণতন্ত্রের লাভার হি হোপড দ্যাট অ্যাজ অ্যান এফেক্ট অফ ফ্রেঞ্চ রেভলিউশন ডেমোক্রেসি উড বি এস্টাবলিশড নট অনলি ইন ফ্রান্স বাট অলসো ইন আদার কান্ট্রিজ অফ ইউরোপ সে প্রত্যাশা করেছিল যে ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে ডেমোক্রেসি শুধুমাত্র যে ফ্রান্সেই এস্টাবলিশড হবে তা না বরং এটা তার আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়বে when he visited France in July 1719 অর্থাৎ 1790 সালে যখন মানে রেভলিউশন শুরু হওয়ার এক বছর পরে যখন সে ফ্রান্স ভিজিট করলো he noticed a wave of enthusiasm sweeping over the minds of heart of the French people সে তখন নোটিস করলো যে ফ্রান্সের জনগণের মনের ভেতরে একটা খুবই উৎসাহ উদ্দীপনা বয়ে চলেছে বিশেষ করে ডেমোক্রেসির ব্যাপারে আর কি দ্যাটস হোয়াই হি হেইলড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন এবং এর ফলে সে ফ্রেঞ্চ রেভলিউশনকে আরও উস্কে দিয়েছে বা হেইল করা মানে উস্কে দেয়া এবং প্রেইজড ইট ইন হিজ লং পোয়েম দ্য প্রিলিউড এবং প্রিলিউড নামে তার একটা দীর্ঘ লম্বা একটা কবিতা রয়েছে সেখানে এই ফ্রেঞ্চ রেভলিউশনকে সে প্রশংসা করেছে বা প্রেইজ করেছে ওয়ার্ডসওয়ার্থ আচ্ছা দেখো Wordsworth's attachment to the French Revolution was not simply ideological. ওয়ার্ডসওয়ার্থের যে সংযুক্তি ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে তার যে যোগ দেয়া এটা যে শুধুমাত্র আদর্শগত দিকই ছিল তা না ইট ওয়াজ ইমোশনাল অ্যাজ ওয়েল এটা ইমোশন আবেগের দিক দিয়েও ছিল হাউএভার হি ডিসাইডেড টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যানিটি যাই হোক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সিদ্ধান্ত নেন তার জীবনটাকে মানুষের বেটারমেন্টের জন্য তিনি অতিবাহিত করবেন
he turned away, আচ্ছা, as turned away from politics and devoted himself to write poetry। এবং এর ফলে তিনি কি করলেন, he turned away, আচ্ছা এখানে একটু ভুল আছে, he turned away, সে ঘুরে দাঁড়ালো পলিটিক্স থেকে এই পোয়েট্রি রাইটিং এর ক্ষেত্রে। অর্থাৎ তিনি ওই পলিটিক্স এর ভেতরে না গিয়ে তিনি তখন পোয়েট্রি রাইটিং এর ব্যাপারটা নিয়ে এগিয়ে গেলেন এবং ফ্রেঞ্চ রেভলিউশনকে তিনি উৎসাহ দিতে থাকলেন। আচ্ছা, ঠিক এইভাবে আমরা এতক্ষণ যেভাবে ওয়ার্ডসওয়ার্থটা পড়লাম, এইভাবেই এস.টি. কোলরিডস কিভাবে ইনফ্লুয়েন্সড হয়েছিল, বাইরন কিভাবে ইনফ্লুয়েন্সড, শেলি, কিটস এরা কিভাবে ইনফ্লুয়েন্স হয়েছিল সেভাবে জাস্ট লিখতে হবে, তাহলে এই প্রশ্নটা পূর্ণাঙ্গ হবে। তবে অবশ্যই এই অংশটুকু লিখতে হবে, এই অংশটুকু না লিখলে তোমার অনেক টিচার বলবে যে কি ব্যাপার, এটা তো ফ্রেঞ্চ রেভলিউশনের তো বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে, ওগুলো লেখেনি কেন। যখন তুমি এখানে বলে দিবা যে ফ্রেঞ্চ, মানে যখন তুমি বলে দিবা যে রোমান্টিক এজের উপরে প্রভাব বা পোয়েট্রির উপরে প্রভাব, এটা নিয়ে যদি আলোচনা করতে যাই, সেটা এই পোয়েটগুলো নিয়ে আলোচনা করলেই হয়ে যাবে, পোয়েটদের উপরে কি প্রভাব পড়েছিল সেটা আলোচনা করলেই হয়ে যাবে। এটা বললেই আসলে টিচার বুঝে ফেলবে যে হ্যাঁ তুমি কি করতে চাচ্ছ এখানে বা কি করেছো। আচ্ছা, সো আজকে এ পর্যন্তই। তোমাদের কারো কিছু বলার থাকলে বলে ফেলো, নতুনদের কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার আমাকে একটু প্রবলেম আসছে যে রাইটিং, বুঝলাম না তোমার কথা। মানে রাইটিং করতে হচ্ছে আমার ওই নিজের লেখা। আচ্ছা, ফ্রি হ্যান্ড লেখা না লিখলে হবে না, যেমন স্পোকেন ইংলিশে কথা না বললে স্পোকেনটা ক্লিয়ার হয় না, ঠিক এরকমই তুমি যত বেশি পারো লিখতে হবে। আর লিখবো কি করে, আমি ওরে সবসময় বলে থাকি যে একটা মোটা খাতা করে নাও, যে খাতার ভেতরে হিবিজিবি হিবিজিবি করে সবসময় লিখতে থাকবা। হয়তো একটা প্যারাগ্রাফ লিখলা, যখন যে প্রশ্ন পড়ছো সেটার এক একটা করে প্যারা পড়লা আর সেটা লিখলা। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে কোনো যেমন তুমি এই ইন্ট্রোডাকশনটা এতখানি লেখা আছে, তো তুমি এটা পড়ে একবার এটা লিখলা, আবার নিজের মতো করে আবার এটা আরেকটা মানে 2-3টা ভার্সন করবা। এভাবে 2-3 মাস ট্রাই করলেই দেখবা যে তোমার ভেতরে ওই ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিলটা চলে আসছে। আর অবশ্যই ভোকাবুলারি জানতে হবে, ভোকাবুলারি ছাড়া কোনো কিছুই হবে না। আচ্ছা, এটা প্র্যাকটিসের বিষয়, যত প্র্যাকটিস করবে তত হবে। প্র্যাকটিস না করে যদি চিন্তা করো যে আমার হয় না হচ্ছে না, তাহলে কোনোদিনই হবে না। জি স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলবা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি জানতে চাচ্ছিলাম ওই যে ক্লাউড স্কুল পুরো যে ওয়েবসাইটে হ্যাঁ ফর দ্য সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2021 যে সাজেশনটা দেওয়া আছে ওইটা কি আমাদের জন্য? হ্যাঁ, সামনের সাজেশন, মানে সামনে যাদের পরীক্ষা হবে তাদের, সামনে তো তোমাদেরই পরীক্ষা, তোমরা ছাড়া তো আর কোনো সেকেন্ড ইয়ার নাই। পাচ্ছি দেখলাম তো এই জন্য স্যার। হ্যাঁ, আমি দেখে দিই। এই যে সাজেশনের ভেতরে আসো, সাজেশনের ভেতরে আসলে এই যে এইখান থেকে অনেক কিছু আছে আর কি, এগুলো যাই হোক। এই যে সেকেন্ড ইয়ার, এই যে এইটা 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 এই তিনটার সাজেশন অলরেডি দিয়ে ফেলেছি, এটা এখনো দেইনি, এটাও দিয়ে দেব। আর এইটা আমি দেখো কিভাবে লিখেছি, বলেই দিয়েছি যে ফর দ্য সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম হবে 2021-এর, তোমাদের 22-এ হচ্ছে, বাট পরীক্ষাটা তো 21-এর। হ্যাঁ, যেমন এই যে এইখানে দেখো এই কোশ্চেনটাই যে এবারের পরীক্ষা যারা দিয়েছিল তারা তো পরীক্ষা দিয়েছে 22 সালে এসে বা 21 সালে এসে, কিন্তু পরীক্ষা তো 20 সালের। ঠিক এখানে যেমন 20 সালের পরীক্ষা হয়েছে 21-22-এ, ঠিক এখানে তোমাদের 21 সালের পরীক্ষা হবে 22-23-এ। আর পার্ট সি শুধু দেয়া আছে, আমি বাকিগুলো দিব আর কি ধীরে ধীরে। এই যে এটা গতবারের সাজেশন দিয়েছিলাম, এই সাজেশনের উপর ভিত্তি করে এই পরীক্ষাটা হয়েছিল, মানে এখানে তারা যতটা কমন পেয়েছে। যেমন এখানে ধরো সিম্বলিজম, ব্লেকের সিম্বলিজম, এই যে ব্লেকের সিম্বলিজম চলে আসছে। কিটসের সেন্সুয়াসনেস, কিটসের সেন্সুয়াসনেস আসছে কি, এই যে সেন্সুয়াসনেস কিটসের চলে আসছে। তো এরকম আর কি, আমাদের সাজেশন থেকে কমন পড়ে, সমস্যা নেই, পাঁচটাই কমন পড়বে। আমরা এখানে অনেকে মনে হতে পারে যে মাত্র 13টা, সেট সাজেশনে তো 25টা দেয়া আছে, তো সমস্যা নেই, এই 13টার ভেতরে কমন চলে আসবে ইনশাল্লাহ। এটা সেই 2018 সাল থেকে আমি সাজেশন দেই তো, এবং রেগুলারলি সবাই পাচ্ছে,
তো এই 13টা কি সবার কভার হয়ে গেছে মানে আগের ক্লাসে নতুন? আমরা হচ্ছে শুধুমাত্র এইটা ইয়েটা কভার করেছি, কি বলে ওইটা তোমার ড্রামাটা কভার করেছি, আর হিস্ট্রি তো প্রায় শেষের দিকে। আমরা পোয়েট্রিটা আর কি এখনো বাকি আছে, এটা এখনো বাকি আছে এটা। তবে আমরা যেহেতু 80 নম্বর ক্লাসটা আজকে চলতেছে, তো এর জন্য আমরা অনেক কিছু আমরা এগুলো একবার করে পড়ে গেছি আর কি, টেক্সটগুলো আলোচনা করে গেছি। টেক্সট বা বড় যেগুলো সেগুলোর সামারি, বা ড্রামাগুলোর সামারি, এগুলো নিয়ে আমরা আলোচনা করে গেছি। এখন আমরা কোশ্চেনগুলো আলোচনা করছি, এবং সেটারও আমরা অলরেডি ড্রামা শেষ করে ফেলেছি। এখন আমরা আলোচনা করছি হিস্ট্রিটা হয়তো ঈদের পরে আর 3-4টা ক্লাস হবে। তারপরে আমরা হচ্ছে রোমান্টিক পোয়েট্রিতে চলে আসবো, এবং রোমান্টিক পোয়েট্রিতে আসার পরে আমরা অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এ নিয়ে আলোচনা করব, কারণ ওই রিডিং অ্যান্ড রাইটিং এ অনেকে ফেল করবে। তো ওই যাতে ফেলটা না হয় আমরা সেটা সিকিউর করার চেষ্টা করব। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? আচ্ছা, ধরে নিচ্ছে আর কারো কিছু বলার নেই। তবে আমি সবসময়ের জন্য যেটা বলে থাকি সেটা হচ্ছে, তোমরা আমাদের এই ওয়েবসাইটটার সাথে একটু সম্পর্ক রাখো ভালোভাবে। এখানে অনেক কিছুই আমি দিচ্ছি, যেটা এবছর থেকে সবচেয়ে বেশি দিচ্ছি আর কি, আগেও দিয়েছি। এখানে যেমন তোমরা যদি মোবাইল অপশানে আসো, তো এরকম দেখতে পাবা। অনেকে এসে মেনু খুঁজে পায় না, তো এখানে ক্লিক করলে মেনুটা পেয়ে যাবা। এখানে এসে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে যেমন অল, তোমার সাজেশন দরকার, সাজেশনের ভিতরে চেক করো তুমি কোন ইয়ারে, সেই ইয়ারের উপর ভেতরে চেক করবে। এগুলো এখনো এনরিচ হয়নি, এগুলো অনেক কিছু আরো দিতে হবে এর ভেতরে। তুমি সাজেশনে আসলে যেমন সব সাজেশনগুলো পেয়ে যাবা, পেয়ে যাচ্ছ। এরপরে আসো হচ্ছে, তুমি আসতে চাও হচ্ছে অলের ভেতরে আসলে তুমি অনেক কিছুই পাবা, যেগুলো যেমন আলফ্রেড লর্ড টেনিসন সম্পর্কে আমি একটা ডক আর কি শেয়ার করেছি। তারপরে এই যে কিছু হচ্ছে কি বলে পরামর্শ দিয়েছি, এবার এনন একটা কবিতা আছে, এটা 3rd ইয়ারের, সেটা সম্পর্কে আমি দিয়েছি। তারপরে স্পেন্সার যে কবি, তার সম্পর্কে একটা ডক। লক্সলি হল যে কবিতা, 3rd ইয়ারের। তো 3rd ইয়ার বা 2nd ইয়ার সব কিছুরই দেওয়া হয় এখানে। আচ্ছা, পরের পেজ দেখতে গেলে এখানে ক্লিক করবা। আচ্ছা, স্যার হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ফিচার্স গুলো যেগুলো, এগুলো কি আপনি আপনার মানে গ্রুপ দিছেন? মানে ফিচার্স গুলো কি আলাদাভাবে কোথায়? হ্যাঁ, এগুলো সবই আলোচনা করা হয়ে আছে, আচ্ছা গ্রুপে আচ্ছা আলোচনা করেছি। হ্যাঁ, এটা আচ্ছা তুমি পাবা আর কি। তুমি যদি খালি ক্লাস নাম্বার সিরিয়াল অনুযায়ী পড়তে থাকো, দেখতে থাকো, তাহলেই পেয়ে যাবা। আমি যদি এখানে এরকমটা দেই, অবশ্যই। তুমি এখানে কিছুই না, এখানে তুমি জাস্ট ফিচারটাই লিখো, ফিচার্স নিয়েই এভাবে সার্চ করো, দেখবা সব এই যে ফিচার্স অফ ভিক্টোরিয়ান নোভেল, ফিচার্স অফ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এটা 26 নম্বর ক্লাসটাই প্রথম ক্লাস আর কি, এই হিস্ট্রির। হিস্ট্রি নিয়ে প্রথম ক্লাসটা হয়েছিল এইটা। তারপরে এই যে ফিচার অফ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড আরেকটা আছে আর কি, ফিচার অফ নিও ক্লাসিক্যাল এজ, ফিচার অফ রোমান্টিক এজ, ফিচার অফ ভিক্টোরিয়ান এজ। খালি ফিচার লিখেছি তাতেই দেখাতে চলে আসছে। ফিচার অফ 20th সেঞ্চুরি, ফিচার অফ চসারিয়ান এজ, সব চলে আসছে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ক্লাস নাম্বার দিবা, বা যখন যেটা চাচ্ছ, যেটা মনে চাচ্ছে, জাস্ট গ্রুপে সার্চ করবা, পেয়ে যাবা ইনশাআল্লাহ। আচ্ছা ওকে। আচ্ছা, তো ঠিক আছে, আশা করছি আর কারো কিছু বলার নেই। আমরা ক্লাসটা শেষ করছি। তোমাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ 8 তারিখে। আর এর ভেতরে তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে ফেসবুকে নক করবা, আমি তো সবসময় ওকে আছি, মানে ফেসবুকে সবসময় থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে যেটা বলছি আর কি, সবসময় ফেসবুকে নক দিবা। আর 8 তারিখে গিয়ে আমাদের নেক্সট ক্লাস হবে। আর অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকলো। আচ্ছা, থ্যাংক ইউ। অগ্রিম তোমাদেরকেও ঈদের শুভেচ্ছা। আর জি স্যার, ভালো শুভেচ্ছা। থেকো সবাই। সামনে কদরের রাত কবে এটা তো নিশ্চিত না, তারপরেও বেজোর রাত্রিগুলো, আজকেও যেমন 25-এর রাত্রি, আজকেও ট্রাই করো, বলা তো যায় না কদরের রাত্রি যদি পড়ে যায়। তো ঠিক আছে, জি স্যার, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু